চলে যাচ্ছে আমাদের প্রথম ঘটনায়, আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আমি শুনবো যে আপনি কোথা থেকে এসেছেন। Hi, I'm Shakil, Nazmul Shakil Hussain. জি, I'm from Mirpur 2 number. ওকে। আপনার সঙ্গে আছেন দুজনেই, যেহেতু আমরা ঘটনা শুনবো। হ্যাঁ, আপনার নামটা একটু বলবেন। আমি নাজমুল হক তানভীর, আমিও সেমর কাজিন মিরপুর 2 নম্বর থেকে আসছি। ওকে, আমরা তাহলে ঘটনায় যাই। Okay, so আমি যেটা রাসূলুল্লাহ আপনাকে আগে থেকে বলতেছিলাম যে ঘটনাটা একটু উইয়ার্ড, কারণ মানে আমরা যেরকম ভাবে এক্সপেক্ট করি যে আমরা একটা কিছু ভৌতিক কিছু দেখবো এবং সেটা নিয়ে মারাত্মক ভাবে ভয় পাবো, কয়েকদিন ঘুম আসবে না, ফ্যামিলিতে অনেক বিশাল একটা অ্যাট্রাকশন, ওকে ভূত দেখছে ও, এরকম একটা ব্যাপার এরকম আসলে হয় নাই আমাদের জন্য। আমরা আসলে ওরকম ভাবে রেডিও ছিলাম না, যেটা সবসময় আমি কখনো প্রস্তুত ছিলাম না এরকম একটা ব্যাপার। মানে এইটুকু শোনার পরে যদি কেউ মনে করেন যে হেডফোনটা কান থেকে নামিয়ে ফেলেন বা যদি সাউন্ডটা অফ করে দেন বা সুইচ করে ফেলেন, তাহলে সবচেয়ে বড় ভুল করবেন, কারণ আসল ঘটনাটা এরপরে। ডেফিনেটলি, এবং এটা খুবই আপনাদেরকে ইন্টারেস্টেড করবে, কারণ এটা একটা লঞ্চ নিয়ে কাহিনী এবং সামনে হয়তো কোরবানি ঈদ আসছে, অনেকে লঞ্চে বাড়ি যাওয়ার একটা প্ল্যান করছেন, তাদের জন্য একটা ভয়ের ব্যবস্থা। কোথায় যাচ্ছিলেন আপনারা? আমরা অ্যাকচুয়ালি আমাদের গ্রামের বাড়ি যাচ্ছিলাম চাঁদপুর, সেটা এই মাসেই। ওকে ওকে, তো আমার একটা স্পেশাল কারণেই আমরা চাঁদপুর যাওয়া হয়, এবং একটা বৃহস্পতিবার ছিল, মেবি জুন অথবা জুলাই 4 তারিখ, এবং সেটা ছিল অবভিয়াসলি বাই লঞ্চ, এন্ড সেটা ছিল আমাদের রাতের লাস্ট লঞ্চটা। অর্থাৎ আপনারা চাইলে একটু রিসার্চ করে বের করতে পারেন কোন লঞ্চটা, কোনো অসুবিধা নেই। ওকে, তো যেটা হয় যে আমরা লঞ্চে উঠি, দুই কাজিন, জাস্ট দুইজন। তো পরে আমরা ভাবি যে রাতে হয়তো আমরা যদি একসাথে যাই, লঞ্চ জার্নি এটা অ্যাডভেঞ্চারাস একটা ব্যাপার, আমরা গল্প করতে করতে কাটিয়ে দেবো এসব মতো। তো আমরা জাস্ট নর্মাল ডেকের একটা টিকিটের মতো ব্যবস্থা করে এবং উঠি ওখানে। আস্তে আস্তে যখন সময় যেতে শুরু করলো, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আমাদের কাছে খুব বোর লাগা শুরু করলো, কারণ আমরা শুধু দুইজন কথা বলে জাস্ট হচ্ছিল না, আমাদের সময়টা কাটছিল না। তো আমরা ভাবলাম যে আমরা একটা কেবিনের ব্যবস্থা করি, হয়তো রিল্যাক্স করা যাবে। তো আমরা যে লঞ্চ ক্রু ছিল তাদের সাথে কথা বলে, এবং তারা বলে যে আপনারা যদি নর্মাল কেবিন নেন সেটা খুব এক্সপেন্সিভ হবে বা একটু কস্টলি হয়ে যায়, জাস্ট 1 ঘন্টার জন্য আপনার কাজ করতে পারেন যে একটা লঞ্চে যখন একজন ড্রাইভার থাকে তার নিজস্ব একটা কেবিন আছে, সেটার ড্রাইভার যেখানে চালান তার পিছনে থাকে, আপনার ওইটা চাইলে রেন্ট করতে পারেন এবং কস্টটা খুব কম হবে, যেহেতু দুইজন মাত্র জাস্ট শুইতে পারেন, এরকম একটা ব্যাপার। তো আমরা ওইটা নিয়েই রাজি হই এবং ওইটাই আমাদের ব্যাপারটা সুইট করে, আমরা ওইটি যাচ্ছিলাম এবং সেখানে নেওয়া হয়। তো লঞ্চের ব্যাপারটা যেটা হচ্ছিল, রাস্তাঘাট সাধারণত এটা কোনো অকেশনাল টাইম ছিল না, কোনো ঈদ বা কোনো পূজা বা নাথিং, একটা সেট টাইম। ওই সময়ে লঞ্চটা খালি ছিল বলতে গেলে অনেকটা, জাস্ট কিছু বিজনেস ক্লাস মানুষ অথবা কিছু নর্মাল সাধারণ শ্রমিক মানুষ যারা বৃহস্পতিবার রাতে গ্রামে যাচ্ছে, সেখানে আমরাই ছিলাম অনাকাঙ্ক্ষিত ভাবে। এবং আমরা যখন 3 তলায় উঠতেছিলাম সিঁড়ি দিয়ে, আমরা যখন যাচ্ছিলাম, সাধারণত যারা লঞ্চে জার্নি করছেন তারা বুঝতে পারবেন যে দুই পাশে কেবিন গুলো, মাঝখানে একটা করিডোর টাইপের, এবং ওখানে হেঁটে যেতে হবে। হেঁটে যাওয়ার পর দুই পাশে যে গ্লাস গুলো সেগুলো একটু রিফ্লেক্ট করে আপনার চেয়ারটা। আমরা হেঁটে যাচ্ছিলাম, আমরা দুইজন জাস্ট হেঁটে যাচ্ছি ওই রুমটা কেবিনটার দিকে, তখন মনে হচ্ছে যে আমাদের সাথে অনেকে হেঁটে যেতেছে, যার দিকে আমাদের রিফ্লেকশন গুলো দেখতেছি, এবং খুব ভৌতিক একটা ব্যাপার। আমরা খুব মজা পাচ্ছিলাম সব মিলে, এবং আমরা ওইখানে ওই রুমটা স্টে করি কিছুক্ষণ। তারপরে দেখলাম জিনিসটা খুব বোর্ড হয়ে যাচ্ছে, আমরা আবারও বোর হয়ে যাচ্ছি। যেটা সাধারণ সব মানুষই করবে, আমরা আমাদের বোরডম কাটানোর জন্য ভালো নিচে যাই, নিচে চা নাস্তার ব্যবস্থা আছে, আমরা হয়তো চা খেলে কিছু একটা হবে। তো যেই কথা সেই কাজ, আমরা বের হয়ে যাই। বের হয়ে আমরা নিচে যাই, 3 তলা থেকে 2 তলা, 2 তলা থেকে 1 তলা, গিয়ে ওখানে ক্যান্টিনে চা খাই, দাঁড়ায় কথা বলি। এবং খাওয়ার পরে যে আমরা যেটা বুঝতে পারি, যেটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না আসলে, আমরা মানি ব্যাগ অথবা মোবাইল কোনো কিছু নিয়ে বের হয়ে নেই। আচ্ছা, কেবিনে তালা মেরে বের হয়ে আসছে। তো তখন তানভীর ভাইকে আমি বললাম, যে আমার কাজিন ছিল আমার সাথে, বললাম যে ভাই তুমি এখানে ওয়েট করো, আমি তাহলে মানি ব্যাগটা নিয়ে আসি। মানে যে কোনো একজনকে তো আলটিমেটলি যেতেই হবে। তো আমি আমার মন মতো জাস্ট কানেকশন লাগায় গান শুনতে শুনতে হাঁটা দিলাম এবং চলে গেলাম। এরপর আস্তে আস্তে আমার মেমোরিটা ফেড করা শুরু করছে, এবং এরপরে ব্যাপারটা আমি ক্লিয়ারলি বলতে পারতেছি না, আমার ভাইয়া একটু শেয়ার করবে। আচ্ছা, ও যখন আপনার নিচতলা থেকে উপরে চলে গেল 3 তলাতে আনার জন্য, 3 তলায় যখন আনার জন্য চলে গেল, তো আপনার মাঝখানে কিছু টাইম ছিল, তো যে টাইমটা আমার প্রিভিয়াস কিছু আপনার মেমোরিজ ছিল, তো আমি বেসিক্যালি ওই মেমোরিজ গুলোর জন্যই, ওই জিনিসগুলো নিয়ে আমি চিন্তা করতেছিলাম। তো মেমোরিজ গুলো হচ্ছে লাইক দ্যাট, আমার লাইফের একটা পার্সন ছিল যে আমার মানে অনেক ইম্পর্টেন্স কেউ ছিল, যার সাথে এখন আমার কোনো কন্টিনিউ নেই। তো ও হয়তো শুনতেছে, ও জিনিসটা বুঝবে। তো আমি বেসিক্যালি ওকে শোনানোর জন্য, কারণ ওর সাথে কোনো কন্ট্যাক্ট নেই, দ্যাটস ওয়াই আমি জিনিসটা শেয়ার করা, তো শুনে আমার কথাগুলো আর ও শুনতেছে, সেটার জন্য ওকে মেনি মেনি থ্যাঙ্কস। তো এখানে এই চিন্তাগুলো করতে করতে ওর সাথে যখন আমি চিন্তা করতেছি ওর কথাগুলো, তখন প্রায় 15 থেকে 20 মিনিটস চলে যাচ্ছে আমার। তো লাস্ট টাইম একটা সময় বুঝলাম যে আমার প্লাস 20 মিনিটস গন।
দেন তারপর আমাকে যে চার দোকানদার ওকে বললাম যে ভাইয়া ও তো আসতেছে না, তো আপনি একটু ওয়েট করেন, আমি একটু যাই দেখি যে ওর কি অবস্থা। দেন আমিও উঠলাম। তো উঠার পর আপনার যখন তিনতলায় যখন আমি সিঁড়িটা ক্রস করতেছি, তখন ওই মুভমেন্টে আমার সিঁড়ি থেকে আমাদের দুই সাইডের দুইটা কেবিনের মাঝখান দিয়ে জিনিসটা দেখা যাচ্ছে রুমটা। তো দেন আমি রুমটা যখন তাকাই তখন দেখি যে আমার কাজিন জাস্ট স্টেট ও বসে আছে আপনার কেবিন, আরেকটা সাইডের কেবিনের সাথে গা দিয়ে জাস্ট বসে ওইদিকে তাকাই আছে রুমটার দিকে। তো এই জিনিসটা আমার কনফিউশন, কারণ হচ্ছে ও গেলে রুমের ভিতরে থাকবে ওর লাইক দ্যাট রুমের বাইরে অথবা দাঁড়ানো অবস্থায়, ও বাট বসে কেন আছে, তাও আবার আপনার যা এটা আপনার নিচে ফ্লোরে। তো ওই জিনিসটার জন্য আমি ওর সাথে দৌড়াই যাই যে কি হয়েছে তুমি বসে আছো কেন? ও জাস্ট ও কোনো কথাই বলতেছে না আমার সাথে, জাস্ট আমাকে ইশারা করলো যে ভাই তুমি রুমের দিকে দেখাও, রুমের কোন একটা দিকে, কোন একটা দিকে, জাস্ট মানে ইশারা করলো, দরজা ছিল, মানে কথা বলার শক্তি ছিল না বা কিছু একটা, সে হাত দিয়ে ইশারা করে বলল যে এই দিকে তাকাও তুমি। তো জাস্ট ওর কথা মতো আমি তাকালাম। তো যারা জাহাজ লঞ্চে গেছে ওরা দেখবে একটা রুমের ভিতরে আপনার এসি থাকা সত্ত্বেও আর একটা সিলিং ফ্যান লাগানো থাকে, নট একটা সিলিং ফ্যান, টেবিল ফ্যান গুলো জাস্ট আপনার ওয়ালের সাথে দোলানো থাকে। তো দেন আমি ওই দিকটা যখন তাকালাম, তো তাকানোর পরে বেসিক্যালি আমি কনফিউজ যে আমি স্টিল ওটা দেখছি কিনা, বাট আমি দেখছি জিনিসটা হচ্ছে এটা একটা বাচ্চা শিশু যাকে কিনা একটা ওই সিলিং ফ্যান, ওই ফ্যানটার সাথে আপনার ঝুলায় রাখা হয়েছে, একটা পা বেঁধে আরেকটা পা হচ্ছে ছাড়া, মানে লাইক দ্যাট হচ্ছে আপনার যারা কখনো বাজারে গিয়েছেন ওরা দেখবেন একটা গরুর রান যেভাবে ঝুলানো থাকে ঠিক লাইক দ্যাট ওই টাইপের, ওর একটা উল্টো করে ঝুলানো, বাচ্চাটা ছেলেটার মাথাটা হচ্ছে নিচের দিকে আর ওর পাটা হচ্ছে উপরে। তো তখন হচ্ছে আমি এই জিনিসটা জাস্ট দেখলাম। তো দেখার লাইক দ্যাট মানে অন্য পাশ থেকে, কারণ যেহেতু আমি দরজা দিয়ে তাকানো, তো পাশে ঠিক দরজার পাশে আপনার আরো একটা সাইড ছিল রুমে, তো ওই সাইড থেকে একটা মানুষ আসলো, যেটা আমি কনফিউজ যে ও কেন আসছে আমি কখনো বুঝিনি, যে কারণ একটা রুমটা ভাড়া নিচ্ছে আমি আর আমার কাজিন, এখানে অন্য একটা মানুষ কোথেকে আসবে। দেন উনি আসছে। তো উনি আসার পর দেখলাম যে ছেলেটার আপনার পিঠের দিক থেকে আপনার যেহেতু উল্টো করে ঝুলানো, আপনার উপর থেকে নিচের দিকে ওর যে চামড়াটা আছে গায়ে, ওই চামড়াটা মানে অ্যাজ লাইক একটা ধারালো কিছু দিয়ে মানে ছুলতেছে, মানে লাইক গরু যখন কোরবানি করার পর যখন চামড়াটা ছুলে ওটা জবাই যাবো লাইক ওই টাইপের ছিল এই জিনিসটা। তো ওইখানে দেখলাম, তো যেহেতু একটা মানুষের চামড়া ছুলতেছে অবভিয়াসলি ওর রক্ত পড়বে, আর বাচ্চাটা কোনো মানে নড়াচড়া না, কোনো কিছু না। তো একটু পরে খেয়াল করলাম যে বাচ্চাটার চোখ যেটা, চোখটা ছিল হচ্ছে আপনি কঙ্কাল দেখছেন মেবি, কঙ্কালটার ভিতরে যখন চোখ থাকে না জাস্ট খুলির একটা অংশ দেখা যায়, যার কোনো চোখ নেই কোনো কিছু, লাইক অন্ধকার লাগে ওই টাইপের। তো যখন চামড়া ওর যখন রক্ত পড়তেছে তখন আমি খেয়াল করলাম যে বিছানা যে জিনিসটা, ওই বিছানাটার ভিতরে ব্লাড পড়লে যে ধরনের রেড হয়ে যায় কালারটা, ওই টাইপের কালারটাই, কারণ আপনার যে লাইটটা ছিল হোয়াইট, তো ওই রেড কালারটা আরো বেশি করে প্রস্ফুটিত হচ্ছে, তারপরে চোখে পড়লো যে রেড জিনিসটা, তখন বুঝলাম যে চামড়াটা ছুলতে তখন কিছু রক্ত পড়ছে ওর নিচে। তো ইন দ্যাট টাইম আমিও জিনিসটা হচ্ছে কিরকম, মানে আমিও একদম স্ট্রেট ওটা দেখতেছি, ও কাজে দেখতেছে, আমারও খেয়াল নেই যে আমরা জিনিসটা দেখতেছি। একটা মানুষ মানে যখন হঠাৎ করে কোনো কিছু দেখে জিনিস কোনো বুঝে না, তো পাশ থেকে মানে এটা দেখতে দেখতে কোন দিকে টাইম চলে গেছে, লঞ্চটা মেবি চলে আসছে যে একদম চাঁদপুরে ল্যান্ড করবে এই টাইপের, মানে জাস্ট দাঁড়াবে এখন চলে আসছে। ওই টাইমে যখন লাস্ট টাইমে কোনো কিছু খাওয়ার পরে টাকা দিতে হয়, বয়দেরকে যখন টাকা দেওয়া হয় তখন রুমে আসে টাকাটা নেওয়ার জন্য, তখন ঠিক ওই দোকানদারের একটা চাচা এই টাইপের কেউ মানে প্রায় দুইজন ওরা আসছে যে আমাদের টাকাটা নেওয়ার জন্য। তো ওরা আসে দেখতেছে যে আমরা দুইজন বসা নিচে। তো চাচাটা এসে জাস্ট আমাদেরকে মানে ধাক্কা দিল। তো ধাক্কাটা দেওয়ার পরে তো আমাদের জিনিসটা হলো, তখন আমাদের সেন্সটা আবার ব্যাক আসছে যে আমরা কি দেখলাম। তো বাকিটা ওই বলুন। তো তখন দুইজন লোক ছিল আমাদের সাথে এবং আমাদেরকে ধাক্কা দিচ্ছে, বলছে তোমরা এখানে বসে আছো কি হয়েছে, বা তোমরা টাকা দিয়ে না দিয়ে এখানে এসে বসে আছো কেন। তো তখন আমরা হঠাৎ করে জাস্ট একটা ধরা খাইছি, এরকম একটা ব্যাপার যে আপনি যদি 2-3 দিন ঘরে একদম বন্দি অবস্থা থাকেন বা ফেসবুক কিছু চালাইতেছেন, আপনি হঠাৎ বের হয়ে যদি আকাশের দিকে তাকান দেখবেন অনেক ব্রাইট এবং চোখটা ঝলসে যাচ্ছে। হঠাৎ করে এরকম মনে হলো এবং আমাদের দেখতে সামনে কিছু নাই, এবং যে ঝোলানো যে বাচ্চা ছিল বা তার যে ব্লাডটা পড়তেছিল, ইভেন কেবিনের যে বেডটা যেটা হসপিটাল বেডের মতো সাদা, সেখানে কোনো ব্লাডের মার্কস নাই। আর যে লোকটা ছিল তার মানে প্রায় এজ 30-35 এরকম এর মধ্যে হবে, এন্ড লাইক হি ওয়াজ নট দেয়ার, এন্ড লাইক কিছুই ছিল না। এন্ড ওই দুটা লোক বলতেছে কি হয়েছে, তোমরা কি সমস্যাটা কি, আমরা বলছি আমরা
একটা মানে অস্বাভাবিক কিছু হয়েছে এখানে, আমরা এরকম একটা জিনিস দেখছি। ওরা বলছে ওকে ফাইন, আমরা এটা ডিসকাস করতেছি, সমস্যা নেই, লঞ্চ প্রায় চলে আসতেছে। বের হয়ে আসার পর আমরা দাঁড়িয়েছি, উনি পানি এনে দিচ্ছে, আমরা খাইছি। এবং ওনার সাথে যখন শেয়ার করা হয়েছে উনি বলছে ইটস অলরাইট, কারণ এর আগে এরকম একবার হয়েছিল বা কিছু মানুষ কিছু জিনিস শেয়ার করছে তাদের সাথে, যেটা একজন একভাবে দেখছে, বাট আমাদেরটা ছিল টোটালি ডিফারেন্ট এবং এরকম বিস্তর ভাবে কেউ কিছু দেখে নাই। এটা নিয়ে কথা বলে যাওয়ার পর উনি চলে যায়, বলে ঠিক আছে লঞ্চ এখন বেড়ে গেছে, তোমাদের এখানে থাকার দরকার নেই, তোমাদের ব্যাগ যা আছে নিয়ে বাইরে আসো। বাইরে আমরা তখন 3 তলা থেকে 2 তলা নেমে লঞ্চের সামনের দিকে একটা খোলা জায়গা আছে, ওরকম জায়গায় দাঁড়ায় আছি এবং লঞ্চটা ভিড়ে গেছে, লোকজন নামতেছে, আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করতেছি, ভিড় কমলে আমরা বের হবো এরকম। তো তখন তানভীর ভাই আমাকে বলছে যে তুই যে ফার্স্টে গেলি কি দেখলি, তুই আসলি না কেন, এরকম একটা কোশ্চেন। দেন আমার তখন আস্তে আস্তে মনে পড়তেছে যে কি হয়েছিল, যে আমি যখন ফার্স্টে উঠতেছিলাম, আমি আমার মতো উঠতেছিলাম এবং উঠে দেখি যে আমার রুমের দরজা খোলা, এবং লাইক আমি চোর বা কেউ কি কিছু করতেছে, কারণ এটা চাবি ওদের কাছে থাকতে পারে। হঠাৎ করে বোরখা পরে একটা মেয়ে বের হয়েছে, মানে খুবই উইয়ার্ড, বোরখা, জাস্ট বোরখা, মেয়ে বা ছেলে বোঝা যাচ্ছে না, বোরখা, এবং বাতাসে তার একটা লড়তেছে, মানে সামনেই যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না। বোরখাটা এবার বের হয়ে দৌড় দিয়ে গেল এবং আমি জাস্ট দৌড় দিয়ে আমার রুমের সামনে গেছি, আমি ওই লোকের দিকেও বা মহিলার দিকেও তাকাই নেই, রুম ওইটা দেখে আমি এখানে বসে উঠছি এবং দেখছি একটা বাচ্চা এরকম ঝুলে আছে এবং ওই মুহূর্তে তানভীর ভাই আসছে। জানি না কতক্ষণ ধরে দেখতেছি। এটা নিয়ে যখন ডিসকাস করতেছিলাম তখন জাস্ট নিচে তাকে আমরা যেটা দেখলাম, সেম একটা লোক, সাদা শার্ট পরা, তার এক কাঁধে একটা ব্যাগ টাইপের কিছু গ্রামের মানুষ গেলে যেটা নেয় প্রেসিডেন্ট সামথিং, তার একটা হাতে একটা বাচ্চা, বাচ্চাটা প্রায় 6-7 মাস বছর হবে, বাচ্চাটা অত কিছু বোঝা যাচ্ছে না, একটা বাচ্চা, এবং তার সাথে একটা মহিলা যে লাইক বোরকা পরা এবং তারা দাঁড়ায় আছে, মুভমেন্ট নাই কোনো, দাঁড়ায় আছে। এবং এটা দেখে আমরা ওই লোকটাকে আমরা এরকম কিছু দেখছি, মানে আমাদের অনুভূতি নাই, মানে আমরা যেরকম ভূত দেখলে একদম শেষ, কেউ সেন্সলেস হয়ে গেছে, কেউ নিজেকে হাসপাতালে আবিষ্কার করে, আমরা এরকম কোথাও আবিষ্কার করিনি নিজেদেরকে। কিন্তু আপনাদের ওইটা মানে জাস্ট আপনি আমরা দেখতেছি বের হয়েছে আবারও সেই ওরকম। এখন ওরা কি উঠবে বা নেমে গেল বা কিছু, আমরা যেটা করা উচিত ছিল আমরা সেটা করি নাই, আমরা জাস্ট ওইদিকে না যাই, আমরা জাস্ট আমাদের মতো চলে আসছি গ্রামে। এবং রিক্সা দিয়ে যখন যাচ্ছিলাম প্রচন্ড ভয় পাচ্ছিলাম, বাড়িতে যাওয়ার পর জ্বর হয়েছে, মানুষের সাথে শেয়ার করা হয়েছে আর কি, পরে ঝাড়ফুঁক টাইপের কিছু ম্যানেজ করছে আমাদের ফ্যামিলি। আপনাদের যখন ঝাড়ফুঁক করার সময় আপনাদের যে হুজুর এসেছিলেন, সেই হুজুর কিছু বলেছেন এই সম্পর্কে? না, সেই হুজুর ছিল গ্রামের হুজুর, আমাদের ওইখানে মানে যে গ্রাম মহিষাদী গ্রাম, সেই গ্রামের একদম মানে আমাদের কাছাকাছি যেই মসজিদ ছিল তিনি। আর আমি একটা জিনিস জিজ্ঞেস করি যে আপনারা এই যে হুট করে দেখলেন, এর আগে কখনো আপনারা লাইফে কখনো ভয় ডর পেয়েছেন নাকি? ভয় তো সাধারণত আমরা পাইতাম ভূত এফএম শুনে, যখন আমরা টায়ার্ড হয়ে যেতাম আমাদের বোরিং লাইফ নিয়ে। এছাড়া আমরা হরর মুভি বা অন্যান্য গ্রামে গেলে একটু শিভারিং ফিল হইতো, যখন বনের মাঝখানে যেতাম কবরস্থানের। তো এইটা রিটায়ারলি আমাদের লাইফ ফার্স্ট, মানে এরকম দিন কোনো এক্সপেরিয়েন্স ছিল না? এক্সপেরিয়েন্স লাইক বলতে আমরা সবাই ফ্রেন্ডরা বসে আছি কারো বাসায় বা গ্রামে, সাডেনলি একটা দরজা খুলে গেছে, এরকম ছোটখাটো জিনিস নর্মাল স্টাফ, উই টুক ইট লাইক নর্মাল, দ্যাট আমরা এক্সপ্লেন করতে চাইও নাই, ওকে ফান, একটা মজার জিনিস হইলো, ঠিক আছে। কিন্তু দিস ওয়ান রাইট হিয়ার ইট ওয়াজ ডিফারেন্ট, ইট ওয়াজ রিয়েলি ডিফারেন্ট। এন্ড এখনো মাঝে মাঝে মনে হয় যে আমরা কি আসলে দেখছিলাম বা স্পিচ, আই ডোন্ট নো, এটা কখনোই হ্যালুসিনেশন হতে পারে না, আমরা কখনোই ভাবি না যে একটা হ্যালুসিনেশন হতে পারে না। তার প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে মানে যদি যুক্তি দেই, তার প্রথম কারণ হচ্ছে দুজন একসাথে দেখেছেন এবং দুজন সময়ে ঢুকেছেন, একজন আগে ঢুকেছেন, একজন পরে ঢুকেছেন, এক্স্যাক্টলি। এবং আপনাদের মাথার মধ্যে ওই ধরনের কোনো চিন্তাও তখন ছিল না, মানে ভয় পাওয়ার মতন প্রস্তুতি বা অন্ধকার একটা রাস্তা, এখানে শুনেছি আগে অনেক কিছু ঘটতো, আজকেও ঘটতে পারে, এরকম কোনো ব্যাপার ছিল না। এভরিথিং ওয়াজ মানে নর্মাল। এবং আপনারা তার মাঝখানে হঠাৎ করে এসে যখন এই জিনিসটা দেখলেন, তখন আপনাদের ডেফিনেটলি মানে খুব, আমি এই জিনিসটাই বলি যে যখন আমরা অনেকে বলি, আমরা আফসোস করি যে আচ্ছা এত কিছু শুনি কোনদিন আমি দেখতে পারলাম না। আপনিও বলছিলেন যে আপনাদের এটা মনে হতো, যখন আপনি দেখবেন না, আসলে আমরা যেরকম এক্সপেক্ট করি ওটা হরর ফিল্মে যেমন একজন আসে একজনকে মেরে নিয়ে এলো, খেয়ে নিয়ে এলো, এরকম নয়। জাস্ট আপনি দেখবেন, আপনি জাস্ট এক্সপিরিয়েন্স করেন। ইটস লাইক আপনি একটা ফিল্ম দেখবেন, ইটস লাইক আপনি একটা নাটক দেখলেন, ছোট একটা নাটক দেখতেছেন, মাঝখানে একটা ছোট একটা অ্যাড দেখলেন, এরকম। সেকেন্ড টাইম কখনো দেখতে চান? আমি হচ্ছে যে একটু মাইকে বলতে হবে। আমরা যেটা দেখতেছিলাম যে ওটা আমরা একটা এক্সাইটমেন্টে ছিলাম যে আমার কাজিনের বিয়ে, আমি আমার এক্সাইটিং মুভমেন্টে ছিলাম। তো এক্সাইটিং মুভমেন্টে যে এই জিনিসটা হয়ে যাবে এটা কোয়াইট ইম্পসিবল। তো নেক্সট টাইম বেটার হবে যে এই জিনিসগুলো কখনো না দেখাটাই বেটার। এক্স্যাক্টলি। সো আমরা শুনলাম আপনাদের ঘটনা, আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন।
আরেকবার বলতে হবে প্লিজ, একটু কাইন্ডলি আরেকবার প্লিজ। আমার নাম সাদমান শিব্বির আশা। আসসালামু আলাইকুম রাস্তাদ ভাই এবং আসসালামু আলাইকুম লিসনার্স। ওয়ালাইকুম সালাম। আপনার বাবাও সঙ্গে আছেন। জি। আমরা ঘটনায় চলে যাই, টাইম যেহেতু খুব তাড়াতাড়ি দৌড়াচ্ছে। জি জি, আচ্ছা রাস্তাদ ভাইয়া। তো ঘটনাটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার বাবাকে নিয়ে জি। এবং আমার বাবার একজন বড় ভাইয়া আমার কামরুল চাচা ওনাকে নিয়ে। তো ঘটনাটা হচ্ছে আমার আব্বু যখন ছোট ছিল, জি ক্লাস বলতে গেলে প্রাইমারি থেকে যে জুনিয়রে উঠেছে ওরকম একটা টাইম। ইয়ারটা হচ্ছে 1983-84 এরকম টাইপ। তো কামরুল চাচা যিনি, উনি আব্বুর থেকে 1-2 বছরের বড় ছিল, মানে বলতে গেলে পিঠাপিঠি ভাই যা বলা হয় আর কি। তো কামরুল চাচা অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন, কিন্তু ওনার একটা সমস্যা ছিলেন যে উনি অনেক অসুস্থ থাকতেন। অসুস্থ থাকার ফলে তো ওনার মাঝে মাঝে ইয়ার মিস যেত, ক্লাসে এক্সাম মিস যেত। এই জন্য একটা পর্যায়ে দেখা গিয়েছে যে আমার আব্বু আর কামরুল চাচা একই ক্লাসে পড়তেন। তো ওনাদের মাঝে রিলেশনটা অনেক ভালো ছিল, পিঠাপিঠি ভাই সব কাজ একসাথেই করতেন। তো কামরুল চাচার আরেকটা হ্যাবিট ছিল, ওনার মাছ ধরার প্রতি অনেক নেশা ছিলেন। তো উনি মাছ প্রচুর ধরতেন। তো ঘটনা হচ্ছে একদিন এরকম একদিন বর্ষাকালে বৃষ্টি হয়েছে। তো আমাদের গ্রামের বাড়ি হচ্ছে ময়মনসিংহ জেলার গফরগাঁওতে। তো গফরগাঁওতে তো জানেন ব্রহ্মপুত্র নদী আছে। তো বৃষ্টির সময় ব্রহ্মপুত্রের কিছু ব্রাঞ্চেস এসে, শাখা এসে খাল বিল গুলা ভরে যায়, তখন মাছ প্রচুর পাওয়া যায়। তো একদিন মাছ ধরতে যায়। তো কামরুল চাচা ওই দিন মাছ অনেক ভালো পায়, কিন্তু বাসায় আসার পরেই হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। তো সবাই আগে থেকে জানতো যে কামরুল চাচা বেশিরভাগ সময় অসুস্থ থাকেন। তো ভাবলো যে এবারও গতানুগতিক ভাবে অসুস্থ হয়েছে। তো ডাক্তার দেখালো, কিন্তু কয়েকদিন চলে যে অসুখটা সারছে না, বরঞ্চ আরো বৃদ্ধি পাচ্ছে, আরো বেশি হচ্ছে। তো অনেক চিকিৎসা করার পর ওনাকে ঢাকা পিজি হসপিটাল নিয়ে যায়। তো ওখানে নেওয়ার পরে ওনার সাথে অনেক ট্রিটমেন্ট করার পরে কয়েকদিন পরে ওনার যে অসুখটা ধরা পড়লো, ওটা ছিল অ্যাকচুয়ালি ব্লাড ক্যান্সার। তো ওখান থেকে অ্যাকচুয়ালি স্যাডলি কামরুল কাকা ব্যাক করতে পারেনি। জি। তো কামরুল কাকা ওখান থেকে আর ব্যাক করতে পারেনি। তো ঘটনা শুরু হচ্ছে এই যে এখান থেকে, যেদিন কামরুল কাকা মারা যায়। আপনার বাবার কাছ থেকে শুনি। জি জি জি। ওকে, আচ্ছা, যেহেতু উনি শুরু করেছিলেন আপনার ছেলেই, একটু এগিয়ে আসতে হবে মাইক্রোফোনের কাছাকাছি এবং প্লিজ বাকি অংশগুলো তারপরে কি হলো। হ্যাঁ, ওই সময় আসলে আমার আব্বু পিজি হাসপাতাল থেকে ট্রিটমেন্ট করে তো 20-25 দিন থাকার পরে তো মারা গেল এবং যথারীতি গফরগাঁও নিয়ে আসলো। নিয়ে আসার পরে অ্যাটলিস্ট যেদিন মারা গিয়েছে ঠিক সেই দিন আমরা তখন তো ছোটই, বাড়িতে তেমন লোক ছিল না, সবাই মৃত্যুর খবর শুনে গফরগাঁও চলে আসছে। গফরগাঁও আসার পরে আমি ছিলাম, আমার বোনেরা ছিল। তো আমাদের পাশের একদম রিলেটেড একজন ইকবাল নাম, আমার ভাইস্তা সম্পর্কে হয়। তো সে মৃত্যুর খবরটা নিয়ে আসে। আলটিমেটলি ওই মুহূর্তে আমরা অনেকটা খুবই এক্সাইটেড হয়ে যাই এবং আমরা কান্নাকাটি শুরু করি। তো আমাদের বাড়িতে পুরুষ মানুষ তেমন ছিল না। এক পর্যায়ে আমি এবং আমার বোন সবাই বাড়ির মাঝখানে উঠানে থাকা অবস্থায় এই কান্না তো চলতে থাকে। তো হঠাৎ করে একবার আমার আরেক চাচাতো ভাই আছে সোহেল ভাই, নিশ্চয়ই সোহেল ভাই শুনতে থাকে না, যে শুনে থাকলে তাকে সালাম। ওকে, সোহেল ভাই সে আমাকে হঠাৎ করে তার একদম হুবহুব সে আইসা বলতেছে কি যে শিবির চল গফরগাঁও যাই। তো গফরগাঁও যাই এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি একেবারে তার সঙ্গে সঙ্গে রওনা দিয়ে দিই। যখন আমি রওনা দিই, ঠিক আমাদের বাড়ির পাশ দিয়ে টিউবওয়েলের পাশ দিয়ে রাস্তাটা, তো অ্যাটলিস্ট আমাদের গফরগাঁও যেতে হলে আমার বাড়ি থেকে পশ্চিম দিকে রাস্তা। তো দেখি যে খুব তাড়াহুড়ো করে সে আমাকে একদম বাম হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। তো যখন টেনে নিয়ে যাচ্ছে, তো আমি বুঝতে পারতেছি খুব তাড়াহুড়া করতেছে। এই জন্যে আসলে বাড়ি থেকে প্রায় 20 গজ আউট হওয়ার পরেই আমি দেখি আর অ্যাটলিস্ট আমি মাটিতে নেই, আমার শূন্যে ভাসছেন। আমি মনে হলো যে আমি শূন্যে ভাসতেছি। তো এরকম একটা সিচুয়েশনে যখন আমি বললাম চল ভাই কি করতেছো, এত তাড়াহুড়া করতেছো, যখন আমি তার দিকে তাকানোর পরেই তো দেখি যে এমন বিকট চেহারা, দাঁত কেমন লম্বা, কি যে একটা অবস্থা। আমার তো এখনো শরীর শিউরে যে আজকে এতদিনের আপনার ঘটনা। ছেলে রাশা বারবার করে বলছিলেন একটা হ্যাঁ। কথা যে এখনো আপনি বলতে গেলে আপনার নাকি সমস্যা। আমার একদম টোটালি অবস্থা। একটা জিনিস শোনা একরকম আর আপনি একদম সামনে থেকে এরকম হ্যাঁ, দেখেছেন। সামনে। তো আমি কি করলাম,
ওই মুহূর্তে আমি তখনই ছোটবেলা থেকে আমাদের সব তো আমরা মানে ইসলামিক রীতিনীতি বড় হয়েছি এবং নামাজ পড়ি। আমার আব্বাও মানে টিচার ছিলেন, তো উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। তো অ্যাটলিস্ট আমার ওই মুহূর্তে মনে আসলো যে আমি সামথিং একটা প্রবলেমে পড়ে যাচ্ছি। তো এই মুহূর্তে আল্লাহর নাম বলে জোরে আমার যত মানে ওই মুহূর্তে আমার শক্তি কোত্থেকে আসছে আল্লাহ জানে। আমি তো এত বেশি মানে প্রেসার দিয়ে ওনার এইটা আমি মানে করি, হাতটা ওর কাছ থেকে আমি ছুটানোর পরেই একদম এক দৌড়ে এসে বাড়িতে উঠানে এসে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে আমার তো মানে তখন সবাই কাঁপতেছি, আমার কান্নাকাটি কোনো খবর নেই, আমি কাঁপতেছি। কাপড় এক পর্যায়ে আমার সবার ছোট চাচা, আমার চাচা, হ্যাঁ উনি এখন জীবিত আছেন, লতিফ চাচা, উনি আইসা আমাকে জিজ্ঞেস করতেছে কি হয়েছে, কি ব্যাপার। আমি তো তখনই চাচারে বললাম চাচা এই কাহিনী হয়েছে, এই ডিটেলস। তারপরে তো উনি আমাকে নিয়ে একদম জড়ায় বৈশা ছিল। তারপরে তো আমার ভাই ওনাকে নিয়ে আসলো, নিয়ে আসার পরে অ্যাটলিস্ট দাফনের কাজ কাম সব শেষ করলো, আব্বাকে ঘটনা বললাম। পরবর্তী সময় আমি যে জিনিসটা ফিল করেছি, কখনো আমি একা হাঁটতে পারতাম না। একা যখনই হেঁটেছি, স্কুল থেকে আসছি বা কোথাও গিয়েছি, আমার সবসময় মনে হতো যে আমার পেছনে কে যেন হাঁটতেছে, ফলো করছে, হাঁটতেছে। তো এইটা অনেক দিন থেকেছে। তারপরে মাঝে মধ্যে আমি স্বপ্নে মানে ঘুমিয়ে স্বপ্নে দেখতাম যে অ্যাটলিস্ট আমাকে তাড়া করছে। তাড়া করতে 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 এক পর্যায়ে আব্বাকে হঠাৎ আমি পেয়েছি, আব্বা আমার সামনে দাঁড়ানোর পরে এটা এফেক্ট করতে পারে নাই এরকমটা। এবং এটা একদম সিরিয়াস লাইফে এরকম একটা এক্সপিরিয়েন্স, মানে চরম একটা ব্যাপার। তো আল্লাহর মধ্যে আমি এখন ভালো আছি, কিন্তু আমি ওই ভাইয়ের সঙ্গে আমার খুবই মানে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, যদিও আমরা খুব মানে একসাথে অনেক বড় হয়েছি। কিন্তু আমি মাঝে মধ্যে স্বপ্নে দেখি যে ওই ভাই আমি আবার দুই ভাই একসাথে আমরা কোথাও মার্চ করতেছি এখনো, হ্যাঁ। এবং আমি মনে করি, আমি অনেক প্রাউড ফিল করি যে ভাই তোমাকে পেয়ে গেছি, মানে আমি অনেক শক্তি ফিল করি, মানে আমরা বিজনেস ভালো করবো, আরো অনেক জায়গায় আমরা ড্রাইভ দিব, অনেক কিছু করব, এরকম একটা পর্যায়ে স্বপ্নে দেখি। পরে হঠাৎ করে স্বপ্ন ভাঙা যাওয়ার পরে আমার মনটা অনেক খারাপ হয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে আপনার সাথে শেয়ার করা, আপনাকে আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য। তমাল আমাদের SMS করেছেন এবং বাসায় একা তার কাছে খুব ভয় লাগছে তিনি বলছেন। অনামিকা আমাদের ফরিদপুর থেকে SMS করেছেন খুলনা এবং পাঠিয়ে দিতে পারেন। আমরা চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, একটু কাছে এগিয়ে এসে তারপরে আপনি বলেন আপনার নামটা একটু বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো আমরা। হাই গাইস, আমি মোহাম্মদ শানুর রহমান সোহান, মিরপুর 14 নম্বর থেকে এসেছি। তো আমার সাথে যে ঘটনাটি হয় সেটা আমাদের মিরপুরের একটি পুরনো একটি বাড়িতে। তো আমি সরাসরি আমার ঘটনা চলে যাচ্ছি রাসেল ভাই। তো আমার যে বন্ধুর বাড়িতে আমার সাথে যে ঘটনাটি ঘটছে সেটা হচ্ছে আমি মিরপুরে একটা জায়গায়, আমি যে কোনো কারণবশত আমি জায়গাটার নাম বলতে পারছি না। তো আমার ফ্রেন্ডের বাড়ি রীতিমতো যখন ফ্রেন্ডের বাড়িতে যখন আর কি আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে, ঠিক এরকম একটা সময় আমার ফ্রেন্ডের বাবা মা কোনো একটা তাদের পারিবারিক কারণে তাদের গ্রামের বাড়ি তাদের যেতে হয়। তো আমার ফ্রেন্ড একা থাকতে ভয় পাবে এটা ভেবে আমাকে কল করলো যে সোহানা এরকম আমার বাসায় আমাকে একা থাকতে হবে রাতে, তো তুই আয়। তো আমি আমার ফ্রেন্ডের সাথে তার বাসায় থাকার জন্য রাতে আমার ফ্রেন্ডের সাথে গেলাম। তো যাওয়ার পরে আমরা আর কি দোতলায় ছিলাম আর কি। তো আমরা দোতলায় আর কি রুমে আমরা বিছানার মতো করে আমরা আর কি সবাই একসাথে বসে আমরা আর কি গল্প করতেছিলাম। তো গল্প করতে করতে প্রায় রাত্র 1-2টা বেজে যায়। হঠাৎ করে আর কি আমার চোখ ফ্লোরের দিকে পড়ে। তো একটা জিনিস আমি খেয়াল করলাম, নর্মালি ছেলেদের মাথার চুল যত বড় হোক বাট এত বড় হবে না। ফ্লোরের বিভিন্ন জায়গায় মেয়েদের মাথার চুলের মতো ছড়ানো ছিটানো এবং সংখ্যা সেটা বেশি না, খুবই কম, কিন্তু অনেক বড় বড় চুল। তো আমরা নর্মালি জিনিসটা ভাবছি হয়তো বা জানলা খোলা ছিল, বাতাসে হয়তো বা উড়ে আসতে পারে বা যে কোনো কারণে হয়তো বা রুমের ভিতরে চুল থাকতে পারে। তো আমরা পুরো রুমটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে আমরা জিনিসটা নর্মালি ভেবে আমরা রাতের খাবার জন্য আমরা নিচে চলে যাই। তো নিচে আমরা রেস্টুরেন্ট থেকে আমরা রাতের ডিনার কমপ্লিট করে আমরা বাসায় ব্যাক করি। তো রাসেল ভাই, আমি আরেকটু কথা বলতে ভুলে গেছিলাম যে আমার বন্ধুর বাবা এই জমিটা যার কাছ থেকে কিনেছে তাদের মুখে নাকি শুনছে যে জমিটা অনেক বছর আগে যুদ্ধের কিছু বছর পর সেই জায়গাটা নাকি একটা পারিবারিক একটা কবরস্থান ছিল। তো কোনো একটা কারণে তাদের পরিবারের একে একে সবাই মারা যাওয়ায় ওই জমিটা এরকম কোনো
মালিক ছিল না, জমিটা এরকম নিষ্পত্তি হয়ে যায়। তো ওই জমিটা আমার ফ্রেন্ডের বাবা তার কাছ থেকে খুব অল্প দামে পাওয়ায় আমার ফ্রেন্ডের বাবা তার কাছ থেকে জমিটা কিনে। তো এই কারণে আপনার আর কি আমি আর কি আমার ফ্রেন্ডের কাছ থেকে আর কি এই জিনিসটা আর কি জানতে পারলাম। এখানে আমি ঘটনার মাঝখানে কতটুকু আর কি বললাম। তো যাই হোক, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো তারপরে আমরা আমাদের ঘরে ঢুকে আমি লাইট অন করে যখন আমার চোখটা যখন আবার ফ্লোরে পড়লো, তখন আমি জিনিসটা দেখলাম যে আগের থেকেও পরিমাণে বেশি অনেক বড় বড় মেয়েদের মাথার চুল বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো আছে। তো আমি জিনিসটা ভাবলাম যে কি ব্যাপার, আমি তো সম্পূর্ণ রুম লক করা, সম্পূর্ণ রুম ছাড়াও দেওয়া সুন্দরভাবে আমি চলে গেলাম, এই চুলগুলো এখন কোথা থেকে আসলো? তো আমি আমার ফ্রেন্ডকে জিনিসটা দেখালাম, আমার ফ্রেন্ডও জিনিসটা বললো যে হ্যাঁ আমিও জিনিসটা খেয়াল করছি, কিন্তু আমি আসলে তোকে কিছু বলি নেই, হয়তো বা তুই জিনিসটা দেখে বিভ্রান্ত হইতে পারো। তো প্রথম দিন এটা ছিল প্রথম দিনের স্টোরি। তো প্রথম দিন যাক এইটুকু ঘটনা ছিল। দ্বিতীয় দিনের ঘটনা বলছি। দ্বিতীয় দিন ঠিক রাত্র একটা কি দুইটার দিকে, তো আমি বাথরুমে যাব, সেই জন্য আমি ঘুমের থেকে বিছানা থেকে নিচে দাঁড়াই আর কি। তো আমি আর কি শুনতে পাচ্ছি যে পাকঘরের থেকে হয়তোবা কোনো আওয়াজ আসতেছে। তো আমি হয়তোবা ভাবলাম যে বাইরে হয়তোবা হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তো হয়তোবা জানলা খোলা, এই কারণে হয়তোবা আওয়াজটা আছে। তো আমি চেক করার জন্য আমি পাকঘরের দিকে আগাই। তো আমি কিচেনে যাওয়ার পরে আমি জিনিসটা দেখলাম যে কিচেনের জানলা সম্পূর্ণ অফ করা, কিন্তু কিচেন থেকে আমি জাস্ট রিয়েলাইজ করতে আর কি পারতেছি যে এক ধরনের একটা ফিলিংস, মানে আমি কেউ এখানে উপস্থিত এরকম একটা অস্তিত্ব আমি আমার নিজের কাছে মনে হইলো যে আমি ছাড়া এখানে অন্য কেউ আছে। তো যাই হোক, আমি লাইটটা অন করি, লাইটটা অন করে সবকিছু চেক করে দেখা আমি জাস্ট লাইটটা অফ করে আমি ব্যাক করে আমি রুমের দিকে যাব। ঠিক আমি এক স্টেপ দুই স্টেপ ফালানোর পরেই আমার নিজের হাতে বন্ধ করা লাইট হঠাৎ করে আমার দেখলাম লাইটটা অন হয়ে গেল। তো আমি জাস্ট একটা সেকেন্ড পিছে ঘুরে তাকায় আমি খুব ভয় পাই। ভয় পেয়ে আমি এক দৌড় দিয়ে আমি আমার রুমে চলে আসি। এসে আমি আমার ফ্রেন্ডকে জিনিসটা বলি যে আমি নিজের হাতে লাইটটা অফ করছি, সে লাইটটা কিভাবে অন হয়। তো আমার ফ্রেন্ড আমাকে বলে যে হয়তো বা কোনো মানে ইলেকট্রিক কারণে বা যে কোনো একটা কারণ হয়তো বা তোমার হ্যালোসিনেশন, এটা হয়তো বা তোমার ভুল হয়েছে। তো যাই হোক, তো ওর বাবা মা গ্রামের বাড়ি থেকে ব্যাক করার পরে আন্টি আঙ্কেলকে বিষয়গুলো আমি বলি, আমার ফ্রেন্ড বলে। তারপরে আন্টি আঙ্কেল ওই বাসার ভালো করে বড় করে এক শুক্রবারে একটা ইমাম সাহেবকে আনে, মিলাদ পড়ায়, এবং তারপরে আমার ফ্রেন্ডের মুখে শুনি তারপরে নাকি বাসায় এই ধরনের সমস্যা আর কখনো হয় না। আর বিভিন্ন ধরনের যে আওয়াজ বাসা থেকে পাওয়া যেত সে আওয়াজও পাওয়া যায় না। আর ওই ফ্লোরের যে চুলের যে ব্যাপারটা ছিল সেই জিনিসটাও নাকি ভ্যানিশ হয়ে গেছে। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা SMS এ যাব এবং আমরা সরাসরি চলে যাব তার কাছে। আপনার নামটা প্লিজ একটু সবাইকে বলবেন এবং আপনি একটু প্লিজ জানান যে আপনি কোথা থেকে এসেছেন।